নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আজকের গল্পটা একদম অন্যরকম, মিলিয়ে মিশে পাঁচমিশালি আর কি বলতে পারো। আজকে গল্পটা একটু লেন্দি আর একটু অন্যরকমও বটে। আশা করি তোমাদের নিরাশ হতে হবে না। সুন্দরবনের চাড়ালখালি গ্রামের কিছু তথ্যই ভিডিওতে নিয়ে এসেছি, যা আশা করি তোমাদের নিরাশ করবে না। বাংলার মানুষের গর্ব করার মতো এক ঐতিহ্য, প্রকৃতি এমন এক বনস্বর্গ আমাদের উপহার দিয়েছে, যেটা নিয়ে সারা বিশ্বের কাছে গল্প করা যায়, গর্ব করা যায়। বাঙালি হিসাবে তো অবশ্যই বিশ্ব ঐতিহ্যের অংশীদার এই সুন্দরবন। গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন। কি নেই এখানে! বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে শুরু করে চিত্রাহনীন, কুমির, বিষাক্ত সাপ, কচ্ছপ, আরও কত কি। এছাড়া আছে সুন্দরী গাছ, গড়ান গাছ, কেওড়া গাছের মতো কত বিচিত্র গাছের সমাহার। ঐতিহ্যবাহী জঙ্গলে আছে পরিবার নিয়ে মানুষের বসবাস, প্রচুর পরিবারের বসবাস এখানে। তারা মধু সংগ্রহ করে, কাঠ কাটে, মাছ ধরে, তাদের জীবিকা নির্বাহ করে চলে। এমন জীবিকা নির্বাহ করে থাকার সময় এসব মানুষদের যে কত বিপদের সম্মুখীন হতে হয় তা ইয়ত্তার বাইরে, ভাবার বাইরে। মধু সংগ্রহ, কাঠ কাটতে যাওয়ার সময় বাঘে নিয়ে যাওয়ার ভয়, সাপ কামড়ানোর ভয়, নদীতে মাছ ধরতে যাওয়ার পর কুমিরের ভয়, চারিদিক থেকে সর্বদা ভয়ে, তাও মানুষ বাঁচে। হ্যাঁ, বাঁচে পেটের তাগিদে, বাঁচে মানুষ জীবনের তাগিদে। আসলে এগুলো নিয়েই থাকতে হয়, আর এটাই হলো দৈনন্দিন চিত্র তাদের। আসুন আজকে ঘুরে দেখা। ভালো লাগছে আসলে আমার যে পার্সোনাল অনুভূতিটা আসলে শেয়ার করছি। তাহলে চলো ঘুরে দেখো আমার সাথে সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম চাড়ালখালি, যেখানে বিশাল একটা মেলা হয়। এখানে কত মানুষের জীবিকা এই মেলা ঘিরে। আসো দেখে নেওয়া যাক কেমন করে সেই মেলা স্থাপন, কিভাবে তার ইতিহাস শুরু হয়, সব কিছু, সবটা। সাথে থেকো আর ভালো থেকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খালি গ্রামে যেতে হলে যেভাবে যাবে তা একটু বলে দিই। হাসনাবাদ স্টেশনে নেমে একটা বাস বা টোটো ধরে লেবুখালী বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর জেটি পেরিয়ে নৌকা করে পার হতে হবে দুলদুলি। তারপর দুলদুলি থেকে ভটভটি নিয়ে যেতে হবে চাড়ালখালি, প্রায় ধরো 1 ঘন্টা তো আরও। তারপর আসবে তোমার গন্তব্যস্থল। ব্যাপারটা কিন্তু এনজয় করতে করতেই তুমি যাবে, বেশ ভালো লাগবে। রাস্তার ঘাট কি অপূর্ব, কি সুন্দর, যেন প্রকৃতি সাজিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আছি এই মুহূর্তে সুন্দরবন, আমাদের সবাই খুব চেনা জানা এবং ভীষণ কাছের পরিচিত, খুব ভালোবাসার জায়গা। তো আজকে আমি আছি এই মুহূর্তে চাড়ালখালি নামে একটি জায়গায়, যেখানে যে কারণে আমি এখানে এসেছি সেটা হলো যে এখানে যে একটা পুজো হয়, এই হরিমেলা বলে, এই হরিমেলার একটা গ্রামান্তর থেকে অনেকে এখানে আসে এই পুজোর উদ্দেশ্যে। তো আজকে আমরা সেই পুজোটা দেখব এবং সেই ভেতরে যে মেলা, এই প্রাঙ্গণকে ঘিরে গ্রামান্তর থেকে বহু মানুষ আসে এবং সর্বোপরি এই মেলাটিকে বেস করে একটা বড় অনুষ্ঠান হয়। পুকুর আছে, ছোট্ট পুকুর। মোটামুটি প্রত্যেকটা বাড়ির সাথে একটুখানি পরিবারের উপর ডিপেন্ড করে যে জায়গা জমি, কিছুটা জায়গা জমি, পুকুর ঘাট কিছুটা থাকেই এখানে সব বাড়ির সাথেই মোটামুটি। এটা খুব সুন্দর একটা জায়গা। এই যে ওই পাশটা ধানি জমি, ওই যে জায়গাটা রয়েছে ঠাকুর ঘর। এই যে ছোট্ট একটা এক চিলতে ঠাকুর ঘর, এখানটা এই জায়গাটা রয়েছে ঠাকুর ঘর। বলে এই যে সব ছানাপোনারা জল খাচ্ছে। যাও জল খাও, জল খাও তোমরা। কতগুলো ছানা, 1টা 2টো 4টে 5টা 6টা 10টা ছানা।
ওরে বাবা, ওদের মা বাবা কোথায়? এই যে লক্ষ্মীদির বাড়িতে আমি কালকে ছিলাম। লক্ষ্মীদির ঘরটা খুব সুন্দর, লক্ষ্মীদির মাটির ঘরটা খুব সুন্দর। আমার ভীষণ পছন্দ হয়েছে লক্ষ্মীদির মাটির ঘরটা, একবার দেখাই ঘুরে। এই হলো ঘর। এইখানে আলু, সব সারা বছরের আলু তোলা। এই হলো ঘরটা। কালকে রাতে আমি এখানে ঘুমিয়েছি। এখানে ঠাকুর রাখার জায়গা। এই হলো মেলার যাওয়ার রাস্তা। এই যেখানে আমি উঠেছি সেখান থেকে জাস্ট 1 মিনিটেরও পথ না, যে এখান থেকে মেলা দেখা যায় আসলে। এই যে সব বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। ওই যে দেখা যাচ্ছে। রাস্তাঘাটটা ঠিকঠাকই আছে মোটামুটি। এখানে খুব ন্যারো প্লেস, একটা টোটো, ভটভটি আর রিক্সায় মোটামুটি এখান থেকে যাতায়াত করতে পারবে। এদিক দিয়ে কি যাওয়া যাবে? ওই দিক দিয়ে চল, দিক দিয়ে চল। এইখানে রাস্তা আসলে ভেতরে পুরো একটা মাঠকে বেস করে। এই মাঠটা কত বড় মাঠ আছে? হ্যাঁ, ও মানে জমিটা আর কি খালি করে করা, তাই তো? দেখতে পাচ্ছ বিশাল জায়গা জুড়ে, ওই সীমা অব্দি লাস্টে ওই দিকে, আবার এদিকেও এতটা। আর ওই যে দূরে হলো মন্দিরের পরিসরটা, ওই যে মন্দিরের ভিড়টা একটু দেখো, সাংঘাতিক ভিড়। এখন সবে সকাল 9টা, তাতে ভিড় দেখো, সকাল 9টা তাতে এইটা ভিড়। এরপর এখানে দাঁড়ানোর জায়গা হবে না আসলে। এই যে ব্রিজের আগে ফোন নম্বর এইখানে হচ্ছে ভিড় আরো যত বাড়বে আরো বাড়বে। এই যে বাতাসার সমস্ত ইয়ে নিয়ে বসেছে। এখানে কেজি ধরে বাতাসা বিক্রি হয়, লুটের জন্য ওখানে ব্যবহার করা হয়। রাস্তা মাটি এরকমই খড়খড়ে, উঁচু নিচু। এখানে খুব, যেটা সবচেয়ে বিষয়, খুব সাবধানে হাঁটতে হয়, মানে সাংঘাতিক ভাবে উঁচু নিচু জায়গাটা। এই যে চারপাশে সব সাজিয়ে বসেছে,
সব ভাজা হচ্ছে এই পাশটায়। ওই যে জিলিপি, জিলিপি রসে চুবাচ্ছে। ওই দিকটা হলো গরম জিলাপি। আর ওই পাশে বোন বসে রসে চোবাচ্ছে। দিদা এখানে জিলিপি মোটামুটি বানাচ্ছে। এই যে জিলিপির রাস। এই যে রসগোল্লা এখানে শ হিসাবে বিক্রি হয়, পিস হিসাবেও বিক্রি হয়। ছানার জিলিপি, এটা মাখা সন্দেশ মনে হয়। এখানে কিন্তু মাখা সন্দেশ খুব বিখ্যাত। এখানে কিন্তু মাখা সন্দেশ খেয়ে আমি পরে বলবো কেমন লাগলো। আবার ঘুরে আসি, ওই দিকটা ভেতরটা দেখাচ্ছি। এই যে এটা শুধু মিষ্টির জায়গা, মানে মিষ্টির সম্ভার বলতে গেলে যা বোঝায়। পুরো মিষ্টি ছড়িয়ে বসেছে, পুরো মিষ্টির লাইন। এদিকে কি ঢাকাই পরোটা হচ্ছে। ভাই আমার সাথে আবার ভাই এসছে, বিক্রম ভাই। বিক্রম ভাই এসে, হ্যাঁ গাইস ওই দিকে হলো পরোটা ভাজছে, 4 টাকা করে শ। এই যে এইটা বানানো হচ্ছে স্পেশাল করে। এবার ওইখানে মোটামুটি খালি হচ্ছে, ওখানে বসে পড়বো। এবার আসছে আমাদের পরোটা, আমরা বসে পড়ি। চল। এখানে এখন তরকারি দিয়ে যাবে, ঠিক আছে। এই যে তরকারি দিয়ে দেবে, তরকারিটা তুমি নিতে পারো পরিমাণ মতো, যত খুশি নিতে পারো, কোনো সমস্যা নেই। এই হলো সকালের ব্রেকফাস্ট। এই গরম গরম পরোটা একদম কাকা হাতে ভেজে একদম দিয়ে দিয়েছে। বাহ, টাটকা। ওদিকটা ফল, বাদাম ভাজা, হ্যাঁ চপ ভাজা হচ্ছে কালকে। গরম চপ, গরম সিঙ্গারা, সব হাতে গরম এখানে। বিরিয়ানি তৈরি হচ্ছে এখানে, বিরিয়ানিও বানানো হচ্ছে। কিন্তু এখানে সকালে লোকজন চাউমিন খেতে বসে গেছে, আর এই পাশটায় বিরিয়ানি তৈরি হচ্ছে। এখানে আমি যেটুকুনি দেখলাম যে চাউমিনের সেলটা মারাত্মক পরিমাণে। এখানে লোকজন সবাই খুব চাউমিন খায়, তাই না? খুব চাউমিন খায়। আমাদের ওখানে কলকাতায় যেমন বিরিয়ানির ইয়েটা সাংঘাতিক ক্রেজ, এখানে দেখছি চাউমিন সবাই খাচ্ছে। চাউমিনের পর পর চাউমিনের দোকান।
আসেন ম্যাডাম আসেন, লুচি তরকারি এখানে, সকালবেলা লুচি তরকারি খান এখানে। এই যে লুচি তরকারি হচ্ছে। ম্যাডাম একটু ভালো করে তোলেন। আর আমাদের এই যে নবদ্বীপের মিস্ত্রি, নবদ্বীপ থেকে স্পেশাল মিস্ত্রি এসছে, দুর্ধর্ষ বানায় দাদা বলছে। দাদা কি এখানকার? হ্যাঁ এখানকার দোকান এখানকার, মিস্ত্রি বাইরের। মিস্ত্রি বাইরের। কতদিন ধরে দোকান দিচ্ছ? 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে। বাহ বাহ। আর এই মেলাটা খুব পুরাতন মেলা। তাও কত বছর হলো? এ বলো 150 150 বছর। কেউ তো সঠিক সময় বলতেই পারছে না। 200 বছর। 200 বছরের পুরনো। ওরে বাবা, 200 বছরের পুরাতন মেলা। বিশ্বজিৎ একটু হাঁটা দেবেন, ওই বিশ্বজিৎ আর ওই যে বিশ্বজিৎ দীপক মালিক এই বৈশাখী। আচ্ছা, নমস্কার। মালিকটাকে তুলে নেন একটু ভালো করে। হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রিকে তুললেই হবে। ডাকলাম মালিক আছে, ওরা নবদ্বীপের মিস্ত্রি আছে, দোকানা নবদ্বীপের মিস্ত্রি। আচ্ছা, দাদা বলে দিয়েছে নবদ্বীপের মিস্ত্রি চলে আসছে। এই যে একদম সাংঘাতিক বড় বড়, না ডিম না, ডিমের পেছনে না ঝুলছে, এটাকে তোলেন, ঝুলছে। ডিম কিভাবে ঝুলছে দেখেন। আর ডিম ঝুলছে, ডিম ঝুলছে এই যে ডিম নাইরে দাও, নাইরে দাও। এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। সকালবেলা এই পুরো মোটামুটি ভরে গেছে। এরপর যত সময় যাবে তত লাইন পড়ে যাবে। এখানে কিন্তু এই 7 দিন ধরে 5 দিন ধরে, আর মোটামুটি আজকের থেকে পুরো রাস্তা শুরু হয়। আচ্ছা, পুরো লাইন পড়ে যায়। আচ্ছা, ডেইলি এখানে কতজন খাচ্ছে? মানে এই মানে পুরো এই 5 দিন ধরে এত লোক আসবে এখানে? আজকে বেশি আসবে, এরপর তো অল্প হয়ে যাবে। আজকের দিনটা একটু বেশি স্পেশাল। আর এই হরিমেলা যেটা বলছো, এটা এই যে মেলার প্রাঙ্গণটা, এটা কত 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 জায়গা কত বড় জায়গা? কত বড় জায়গা? এর আছে 150 বিঘা মতো হবে। 150 বিঘা? 150 বিঘার উপর একটা মেলা, সেটা 150 থেকে 150 না 200, আর বলতে পারছি না এক্স্যাক্টলি কত বছর পুরনো। আর এই যে মন্দিরটা বেশ করি, এটা মন্দিরটা কত বছরের? এখানে পুজোটা কি ডেলি বেসিসে ওখানে হয়, নাকি মেলাকে লক্ষ্য করে এরকম করে? এখানে এই মেলাটা হতো বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে আসি, এখানে মন্দিরটাকে 200 বছর হয়ে গেছে। মেলা হয়ে গেছে এখন। এরা আছে এখানে 3টের পর। আচ্ছা, বুঝতেই পারছেন বন্ধুরা যে এখানে দাদা বলছে, উনি দোকানের মালিক আর কি, তো উনি বলছেন যে এখানে ঢোকা যাবে না। মানে বিভৎসতা আমরা কলকাতায় মোটামুটি দেখেছি মেলায় কিরকম ভিড় হয়, তো তাকে ছাপিয়ে দিয়ে সেই জায়গাটা কতটা ভিড় হয় এখানে বুঝতে পারছো। এখানে যে দোকান রয়েছে প্রচুর, আমি দেখলাম। দুই দেশের সঙ্গে মিলিয়ে মেলা হতো। আচ্ছা, বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, হ্যাঁ, মিলিয়ে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেলাটা এই বাংলাদেশ সংক্রান্ত ব্যাপার সবার জন্য তখন এখানে এসে থেকেছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। এই দিকটা দিয়ে পুরো বেশ করে সোজা আরো আছে জায়গা। এই দিকটা রয়েছে, এইখানটা হলো চা। এখানে চা খাবো। এখানে চা কালকে আমি খেয়ে গেছিলাম, দারুণ চা বানায়, খুব সুন্দর চা বানায়। একটু চা খাই। যাই হোক, এখানে গরমটা বেশ পড়ে গেছে। জ্যাকেটটা পরে হালকা জ্যাকেট পরেছি, গরম লাগছে। এখন আমি এখানে ভেতরে কালকে রাত্রে আমি চা খেয়ে গেছিলাম, খুব ভালো চা বলি দিলে একদম খারাপ হয়ে যাওয়ার পর এখানে আমি আবার চা খেতে এসেছি। এই হলো মেলা, দেখালাম, কয়জনের সাথে কথা বললাম, তোমরা দেখলে। এখানে মোটামুটি 200 বছরের থেকেও বলছে বেশি পুরনো। অ্যাকচুয়ালি ওনাদের আইডিয়া নেই কত বছর পুরনো এই মেলা। তো ভেতরে মন্দির, আমি একজনের সাথে কথা বললাম যে মন্দিরও মোটামুটি 200 বছরের পুরনো। আমরা এরপর মন্দিরে যাব, তো তোমরা অবশ্যই
এইখানটার সমস্ত বসা হয়, কি সুন্দর হাড়িগুলো। হ্যাঁ, এই জমিটা আসলে এটা তো কোনো মাঠের টাইপের না, এটা জমি, ধানি জমি। এখান থেকে সবাই হাড়ি কিনে নিয়ে ওই মালসার জন্য ওখানে যেরকম আমরা পুজো হয় সেরকম পুজো দিই আর কি, সেরকম এখানে ভোগের মতো চড়ানো হয় ওখানটায়। এই দিকটা যাত্রারি, এই জায়গাটা যাত্রার মঞ্চ, চালালখাড়ি, ঐতিহাসিক হরিমেলার মুখ্য মঞ্চ জায়গাটা, এই জায়গাটা পুরো লোকজন ভরে যায়। নিতাই গৌরঙ্গের সমস্ত প্রতিমা এখানে রাখা আছে। আর এই অবস্থা হলো, যত ভিড় আসলে বাড়ছে, এই যে এই অবস্থা। শ্রীরামচন্দ্রের পুণ্যতীর্থ ভূমিতে মাঘী পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে ভক্ত ভগবানের মহামিলনের মহোৎসবে চলছে ঐতিহাসিক হরিমেলা। আপনারা মহাপ্রসাদ দিচ্ছেন, আমরা মায়ের মন্দির নির্মাণ করেছি, মহাপ্রসাদ বলা হয়, বাবা হরির মন্দির 7 ভগ্নগ্রস্ত। আমরা অত্যাধুনিক বছরের পর বছর পরম্পরায় এই ভক্ত ভগবানের মহামিলনের মহামন্ত্রে এই পবিত্র পুণ্যভূমি মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে জাগৃত হয়। আর সেই মাঘী পূর্ণিমার পবিত্র পুণ্যতিথিতে শ্রীরামচন্দ্রের পুণ্যভূমিতে আমরা যে মহাপ্রসাদ বিতরণ করছি, আপনারা চক্রবর্তী 20 টাকা, অভিজিৎ চক্রবর্তী 21 টাকা, সুবীর মন্ডল 20 টাকা, বনচারী মন্ডল 11 টাকা, উষা 20 টাকা, বিশ্বজিৎ মন্ডল 10 টাকা, হীরক মন্ডল 20 টাকা, রূপক মন্ডল 11 টাকা, সুব্রত বর্মন 11 টাকা, তপন মন্ডল 11 টাকা, সুব্রত মন্ডল 20 টাকা, পলাশ মন্ডল 10 টাকা, দীপ মন্ডল 10 টাকা। দাম করলেন ডিসকার্ডে বসছেন, চোখ থেকে জল পড়া, পিছুটি কাটা, ঝাপটা দেখা, কিংবা ফটো আপনার লেখা যারা পেতে পারছেন না, চোখ মিসমিস করে বা চোখটা অতিরিক্ত লাগে, চোখের থেকে যাদের মাথা যন্ত্রণা হয়, মাইগ্রেন, হাসপাতালে আমরা বলে থাকি। আসুন আমাদের গাড়িতে আমরা 1 ফোঁটা করে চোখে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে যদি কিছুটা উপকার দিতে পারেন, অবশ্যই চিন্তা করে দেখবেন পদ্মমধু চোখে ব্যবহার করা যায় কিনা। পদ্ম ফুল থেকে যে মধুটি সংগ্রহ করা হয় তাকেই বলা হয় পদ্মমধু। জানি কি আপনার ম্যাস্টিক নার্ভকে ডেভেলপ করে, দৃষ্টিশক্তিকে বাড়ায়, চোখকে সুস্থ হিসাবে রাখে। চোখ থেকে জল পড়া, চোখে ধাক্কা দেখা কিংবা আর নমস্কার বন্ধুরা, একটা পুরনো একটা মন্দিরের সংস্করণ বলুন, পুরো এই ব্যাপারটাকে একটা এগিয়ে নিয়ে যাওয়া, একটা সত্যি একটা ঐতিহাসিক জায়গা, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, যে জিনিসটা আমরা চাইছি সবার কাছে তুলে ধরার জন্য। তো আসুন আমরা একটু কথা বলি ঠাকুরমশাইয়ের সাথে। চলো ঠাকুরমশাই, আমাদের একটু বলো, তুমিই বললাম, আমাদের কাছে বয়োজ্যেষ্ঠ সবাই, সবাই আপনি বলে, আমি তুমি দিয়ে শুরু করি। আমার মনে হয় তুমি ব্যাপারটা আরো কাছে। তো বলুন আমাদের একটু এইখানকার সম্পর্কে। এখানে আমাদের 70 বছর বয়স, এখানে মেলার সঙ্গে আমি 30-40 বছর যুক্ত আছি। এখানে বহু দূর দূর থেকে মানব নিয়ে আসে, মানে এখানে রোগ ব্যাধি সব যা কিছু মানব করে সেটা সব হয়ে যায়, সেটা সবারই আশাপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য মানুষ এই জন্য এত করে আসে, মানুষ সবাই বুকে হেঁটে কোথা থেকে কালকে রাত্রে আমি ছিলাম, দেখলাম অনেকে দণ্ডি কাটে আসছে, তারপরে এই যে হরিণ লুট হচ্ছে, উদ্দেশ্য মানে এখানে কি মনস্কামনা, যে যা মনস্কামনা করে সেটা মানুষের সবারই পূর্ণ হয়ে যায়। আচ্ছা
আচ্ছা বাইরের থেকে দক্ষিণেশ্বর থেকে পর্যন্ত এখানে লোক আসে, আচ্ছা আচ্ছা এসে তাদের বাসনা পূর্ণ হয়, মানুষ দিয়ে যায়। এখানে প্রচুর লোক হয় তো এখানে, দেখলেন তো। এটা তো মোটামুটি 5 দিন ব্যাপী হয়। হ্যাঁ, 4-5 দিন হবে। আজকে তো তোমার ধরো প্রথম দিন, এরপরে আরো 4 দিন হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে মোটামুটি রোজ কত দিন? রোজ 5-6 দিন তো চলবেই। কিরকম লোক হয় এখানে? হ্যাঁ, লোক ভালো, কিরকম লোক হয়? ওই রকম হবে। এটা হয়েছে আজকে কত লক্ষাধিক লোক হয়েছে, লক্ষাধিক লোক হয়ে যাবে। এইটা জুড়ে, মেলা জুড়ে তো আসলে অনেক লোকের জীবিকাও জড়িত। প্রচুর লোক আমি দেখলাম। আর মোটামুটি কত বিঘা জমির উপরে আছে এটা? এটা ধরুন, ওইটা দিয়ে দোকান পশর দিয়ে ওটা 60-70 বিঘা জমির উপর। 60-70 বিঘা জমি, বাপরে। 60-70 বিঘা। বুঝতেই পারছো বন্ধুরা যে 60-70 বিঘা জমি, একটা বিশাল গল্প, বিশাল জায়গা। এবং এখানে এই যে মানুষ, এত মানুষ, আমি সকালবেলা দেখছিলাম, সকালবেলা ঢুকছিলাম এখানে, তো এই সকালে এখানে ঢোকার জায়গা পাচ্ছিলাম না। আমি তখন একটুখানি সময় সুযোগ মতো ঢুকবো এবং কথা বলবো। তো এখানে যেটা আসছে, এরপর আমরা ঠাকুর ঘরের দিকে যাবো, অবশ্যই দেখাবো। এখানে আমাদের বিজয় গৌরাঙ্গ ভীষণ জাগ্রত, দূর দূরান্ত থেকে এখানে গ্রামাঞ্চল থেকে এখানে লোক মাইলের পর মাইল মানসিক করে এখানে আসেন। তাদের উদ্দেশ্য, তাদের মনস্কামনা সম্পূর্ণ হয়। এখানে মালসা ভোগ হয়, এখানে হরিণ লুট হয়। আমি এখানে হরিণ লুটের ছবিটা দিয়েছি এবং পেয়েছি মন্দির বলে। আমরা সকলেই আসলে আমাদের মনের ইচ্ছা, শান্তি, সবকিছু আমাদের বিশ্বাস। আর আমরা যা করি, আমাদের যা উদ্দেশ্য, সকলকে শান্তি দেয়, আমাদের মনের শান্তিটাই আসলে। এবার আমরা ঠাকুর এবং আরেকটু জানবো। এখানে আমি দেখলাম একটা গাছের ব্যাপারে কিছু ব্যাপার আছে, যে গাছটা হলো বেশ 200 বছরের, 250 বছরের পুরনো। এখানে কিভাবে গাছটা ব্যাপার, ওখানে দেখলাম কিছু মানুষের এই ব্যাপারটা একটুখানি যদি কেউ বলো তোমরা, আমার খুব ভালো হয়। এই গাছের ব্যাপারটা কি? তেঁতুল গাছটা পড়ে গিয়েছিল আজকে ধরুন 1-1.5 বছর হয়ে গেছে। যেভাবে পড়ে গিয়েছিল, গিয়ে মাজার থেকে একটা ডাল মাটির মধ্যে গিয়ে সেখান থেকে সেইভাবেই গাছটা বেঁচে আছে। মানে কোনো কিছু তার বিকলঙ্ক হয়নি, সেইভাবেই গাছটা বেঁচে আছে। হ্যাঁ, এখানে এই যে মন্দিরটা হয়েছে, নাই প্রতিমা মন্দিরটা, এখানে একটা ছোট জেমো গাছ ছিল, জেমো গাছ। হঠাৎ একদিন ধরে জেমো গাছটা খাতিয়ে পড়ে যায়, আবার রাত্রি সেই জেমো গাছটা ফেলে যায়। একদম মাটিতে লুটিয়ে দিল, সেই গাছটা অসল হয়ে গেল। মানে আমাদের দূর দূর থেকে আসা প্রত্যেকটা মানুষের মনস্কামনা এখানে পূর্ণ হয়। আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক এখানে, প্রচুর লোক, মানে টোটো, অটো, ভটভটি ভরে গেছে এখানে। আমি আজ থেকে, যদিও আমার এখানে জমিটা একটু অন্যরকম, জমিটার সাথে একটু গল্প হতে একটু টাইম লাগবে, কিন্তু আমাদের অনেক জোর থাকলে আমরা যে কোনো কিছু, এই সমস্ত ব্যাপার নয়, সবকিছুই ভগবানের। যাদের খারাপ করে দেয় বা যাদের খারাপ করতে বাধ্য হয়, বাবা মা কোনোদিন বলে না যে আমরা খারাপ হয়ে ছেলের মধ্যে যাই। নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্র, যিশু সবাই জেল খেটেছে, রবীন্দ্র খেটেছে, বিনা দোষে ধনঞ্জয় ফাঁসি হয়ে গেল অনেক জেলে। আমি দীর্ঘ 18 বছর জেলে আছি।
আমি এখন আছি আপাতত ওখান থেকে প্রেসিডেন্ট দিয়ে বর্ধমান জেলে। আমি বর্ধমান জেলে এখন পঞ্চায়েত আমি একটা অফিসে প্লাস আমাদের যে অল আছে অলের রাউন্ডিং আমি একটা ডিউটি করছি ওখানে। আমি এই জায়গায় প্যারেলিং হিসেবে বাড়িতে এসেছি করিনি। আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমার জন্য দীর্ঘ বাবা বহুত আফসোস করে, বাবা বহুত কষ্ট পেয়েছে। বাবা আজকের গত বছর সাথে হয়েছে বাবা মারা গেছেন আমারই চিন্তায়। আমার চাকরিটাও চলে গেছে, আমি যেখানে চাকরি করতাম। তবে ঠাকুরকে বাবা হরি ঠাকুরের কাছে বাবা রাধাকৃষ্ণের আমি প্রার্থনা করি, ঠাকুর আমাকে তুমি মুক্তি দাও, আমি যেন এই জায়গা থেকে আমি যেন মুক্তি পাই। আপনার কাছে আমি যখন কোনোদিন প্রয়োজন হবে, কাজের প্রয়োজন হবে, কখনো দরকার হবে মা, আমি আপনার কাছে ডন্ডি কাটবো, আপনার কাছে আমি আসবো। প্রত্যেকটা মানুষকে আমি সেবা করতে ভালোবাসি। এখনও জেলে দীর্ঘ 18 বছর ধরে সেবা করছি। কিছু লোক গত 26 জানুয়ারি কিছু যার আগে কিছু লোক বেরিয়েছে রিলিজে। আমি চাই ওখান থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরে আসতে পারি। প্রত্যেকটা ছোটো ছোটো ভাই বোন মায়েরাদের কাছে ফিরে আসলে আমি তাদের খুশি হব। আমার পরিবার আমার জন্য অনেক কিছু করছে, ওরা চেষ্টা করছে আমি কীভাবে বেরোবো। কিন্তু অনেক লোক এই যে বিপদের মধ্যে আছি, অনেক লোক কিছু আমাদের আত্মীয় স্বজন অনেকে কিন্তু আমার থেকে দূরে চলে গেছে, আমার থেকেও কেউ নেই। আজকের আমি জায়গায় থাকলে আজকে আমি খুব ঠাকুর আমাকে অনেক বড় করতো। আজকের মানুষের জন্য উপকার করে এই জায়গাতে মানে বন বসন্ত কোনো কারণ বসন্ত আজকের আমি জেলের মধ্যে। আমি কিন্তু কোনো বিনল নয়, চোর ডাকাত নয়, একটা চক্রান্ত করে মানুষের উপকার করে আজকের আমি নিজের চাকরি হারিয়েছি, সংসার হয়নি, এখন আমি সংসার করতে পারিনি। আমি দীর্ঘ 18 বছর 19 বছর জেলে খাচ্ছি। খুব তাড়াতাড়ি ঠাকুর যেন আমাকে মুখ তুলে দাঁড়ায় বা রাধাকৃষ্ণ ঠাকুর। আমি এখন বর্ধমান জেলে আছি, আমার 17 বছর রানিং চলছে। আমি ওখান থেকে টিভি রিলিজের জন্য দরখাস্ত করি, এখন অ্যাপ্লাই আসেনি। আমি ওখান থেকে চলে এসেছি বাড়িতে, গত বৃহস্পতিবার দিন বাড়ি প্যারেল পেয়েছি আমি 22 তারিখে। আমি এখানে এসেছি, আজকে সকালবেলা ঠাকুর নিয়ে এসেছিলাম মানসিক, ভাইয়ের মানসিক আমি এসেছি। আমিও মানুষ করি যদি মা যদি আমাকে রাধাকৃষ্ণ যেমন মানুষ করে যদি আমার কোনো কাজ সম্পূর্ণ হয়, আমিও একটা বা রাধাকৃষ্ণ আমি একটা কিছু যদি দান করতে পারি তাতে আমি খুব খুশি হব। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই মুহূর্তে রয়েছি আমি চারালখালি। আপনার একটু পরিচয়টা আমি একটু জানতে চাইছি। তো আমি এখানে চা খেতে এসেছিলাম, তো আমার ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং যেটুকু কথা বললাম, উনি একটি বিশেষ ইয়ের সাথে যুক্ত আছেন এখানে। আপনি ওনার পরিচয়টা উনি নিজেই বলবেন এবং এখানকার যে ঐতিহাসিক হিস্ট্রিটা উনি বলবেন। আমাদের একটু ফোকাস করুন প্লিজ, বলুন। আমি এখানকার মৃধা পরিবারের সদস্য এবং আমার নাম নিতাই মৃধা। আমি এই হরিমেলার মাহাত্ম্য সম্পর্কে কিছু বলছি। এখান থেকে এখানে গ্রামটা চারালখালি ও 170 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা। তো আমি তো সেখানে 170 বছর আগে তো জন্মাইনি না, অবশ্যই তার পূর্বপুরুষেরা এর ইতিহাস সম্পর্কে অনেক কিছু আমাদের সঙ্গে বলেছে, সেটা আমরা বলছি। এবং কথা হচ্ছে যে এখানে জমিদার ছিল হরিচরণ রায়চৌধুরী। আচ্ছা, তার এই সম্পত্তিটা শ্বশুর বাড়ির ছিল, তাই এখানে এই 750 বিঘে সম্পত্তি। 750 বিঘা, 750 বিশাল। হ্যাঁ, 750 বিঘা সম্পত্তি। এই সম্পত্তিটা তখন তো আগে জমিদারি প্রথা ছিল। হ্যাঁ হ্যাঁ। শিকেন্দু রায় চৌধুরী এই জমিদারিটা চালাতো। আচ্ছা। তো শিকেন্দু রায় চৌধুরীর ছেলে ছিল বিমলেন্দু রায় চৌধুরী, আর শিকেন্দু রায় চৌধুরীর ওয়াইফের নাম ছিল অমিয় রঞ্জন দেবী। আচ্ছা। তো এবারা এখানে এই মন্দিরটা
মানুষগুলো যারা বাস করতো তারা ভয়াবহ ভয়ে 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 চলতো। তখন পূজা আশ্রয় তো হিন্দু সমাজের মধ্যে চলে। হরি ঠাকুর এইখান থেকে জাগ্রত হলো পর 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 মানুষ তখন কিছু কি করতে লাগলো যে ঠাকুরের কিছু কাজকর্ম করতে লাগলো। তারপরে এমন সময় দেখা গেল ঐতিহাসিক অনেকগুলো ঘটনা, সেগুলো কি এখানে একটা এই যে মন্দির আছে ওখানে একটা বড় বট গাছ ছিল। এবার সেই বট গাছটা মানে ঝড়ে পড়ে গেল 42 সালের ঝড়ে। 42 সালের ঝড়ে ওই বট গাছ পড়ে গেলে তখন এই মানুষেরা সবাই বললো, তখন তো অল্প মানুষ ছিল, বললো যে বট গাছ কি করে উঠবে। বট গাছ মানে যেটা তেঁতুল গাছ বলছে সবাই, সেটা না, এটা আলাদা, এটা আলাদা। ওই যেখানটা ছোট, যেখানে ঠাকুর রাখা আছে ওইখানটা বট গাছ ছিল। বললো এই বট গাছটা তো পড়ে গেছে, তখন তো লোক সংখ্যা কম ছিল, বলছে যে বট গাছটা কি করে উঠবে। তো বট গাছের জন্য জমিদারের বাড়িতে বললো, তো জমিদার লোকজন পাঠিয়ে দেখলো, টানাটানি করে বট গাছ তুলতে পারলো না। এবার রাতের মধ্যে ওই বট গাছ একাই খাড়া হয়ে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা, এটা একটা ঐতিহাসিক, মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। কি করে হয়? হ্যাঁ, কাউকে লাগলো না, একাই খাড়া হয়ে গেছে। তারপরে তখন এখানে সকালে সবাই এসে দেখে অবাক হয়ে গেল যে বট গাছ, আমরা কালকের দিকটাকে মানে আমরা চেষ্টা করলাম যে বট গাছটাকে কি করে খাড়া করা যায়, তার আগে বট গাছ একাই খাড়া হয়ে আছে। তো এইসব বহুত বহুত নজির এই মন্দিরে আছে। এটা দৃষ্টান্ত মানে একটা অন্যরকম ছাপ ফেলে যায় আর কি সবার মনে। এখানে এই যে মানে ঠাকুরের যে মানে মানসিক বা এখানে মাটিতে এর ক্ষমতা ওষুধের চাইও বেশি। আচ্ছা, কিছু কথা বলুন, এখানকার কিরকম মানুষ মানে আসে, এই যে দূর দূরান্ত থেকে মানসিক করে বন্ডি দিতে আসে? সেসব যায়নি। হ্যাঁ বলুন। তো এই একটা নজির দেখলে, এর পরে আরেকটা নজির ছিল যে তখন একটা মানে ভেড়ি বাঁধগুলো জমিদারি কোথায় তখন চলতো, তো তখন এই বাঁধগুলো তো সরকারি ভাবে চলতো না। তখন এই বাঁধগুলো মানে ওই মানুষের সারাই করতো, নোনা জল ঢুকতো, এইসব হতো বিভিন্ন রকম। তো একবারে এখানে মানুষ মানে ওই যে চিংড়ি মাছ যেটা বলে না, ওইটাকে মারে তখন ওই বেশি পড়তো, নোনা জল ঢুকতো, তো চিংড়ি মাছটা বেশি পড়তো। তাহলে ওই একদিন বলেছিল যে ওই চিংড়ি মাছ বেশি হয়েছে, এখন বলছে যে হরি হরি বলো, এরকম। আচ্ছা আচ্ছা। এবার গ্রাম সমেত লোকের মড়ক লেগে গেল, মানে ডায়রিয়া। তখন তো এত হসপিটাল কলেজ এত ছিল না। তো এই ঠাকুর আবার সেই ডায়রিয়া হয়ে প্রচুর লোক মারা গেল, এর একটা ইতিহাস। এবার আবার ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে সমস্ত সবকিছু আবার ঠিক হয়ে গেল। এইরকম ধরনের দেখা যাচ্ছে এখানে বর্ষা হচ্ছে না, চাষবাস করতে পারছে না, মানে মড়কের মতো সেই লাগে। হ্যাঁ, তো এবারে গ্রামের লোক করলো কি যে ঠাকুর আমাদের তো বর্ষা হচ্ছে না, চাষবাস করতে পারছি না, এখন কি করব। তখন সবাই করলো কি ওই কলসিতে করে করে দুধ এনে এই থানে তখন দিয়ে ঘরের মধ্যে, তখন মাটির ঘর ছিল, তো তখন ওই আল দিয়ে মানে মাটি দিয়ে আল দিয়ে ঘরটাকে তখন বন্ধ করে দিয়ে থানটাকে বুড়িয়ে দিল দুধে। এখান থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে মাঠ ভর্তি হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, বর্ষা। আচ্ছা, এইসব ইতিহাস। বর্ষাগুলো এমন ধরনের অনেকদিন ধরে বর্ষা হচ্ছিল না, সঙ্গে সঙ্গে বর্ষা হয়ে গেল। তখন মানুষের মনটা ঠাকুরের প্রতি আরো হয়, আরো অন্যরকম ভাবে টানে যখন মনস্কামনা আর কি পূর্ণ হয়। আর এরকম দিনে একের পর এক মানুষ তখন আরো বেশি ঠাকুরের প্রতি মানে ইয়ে হলো যে আমাদের এখানে ঠাকুর আছেই, এটাকে ভাবতে শুরু হলো। তখন তো সত্যি কথা বলতে এটা মাটির ঠাকুর। তখন তো এরকম ডাক্তার ছিল না, এই মাটি খেলে মানুষের রোগ ভালো হয়ে যেত। মানে যেগুলো একটা রোগ হলো, হয়তো দেখা যাচ্ছে কেউ আছে ডায়রিয়ার কবলে পড়েছে, তবু এই থানের মাটি নিয়ে খেলে ভালো হয়ে যেত। এবার পর তখন কিছু লোক বৃদ্ধ হতে শুরু হলো। জমিদারি প্রথা তখন চলছে, তখন তারপর থেকে জমিদারি প্রথা যখন এখান থেকে জমিদার
মানে সিকেন্দু রায় চৌধুরী তখন ওই যে আপনার যোগু বাজার কলকাতা, ওখানে ওনার বাড়ি আছে ভবানীপুরে। ভবানীপুরে ওনার ছেলে থাকে। আচ্ছা, হ্যাঁ, তো ও তো আছে গিয়ে ইঞ্জিনিয়ার ছেলে। তখন ওখানে ওই ভবানীপুরে ওরা গেল, যোগু বাজার আছে না, সিকেন্দু রায় চৌধুরী। এবার ওখানে তখন করলো কি, জমিদার তখন তো এখানে আসে না খুব বেশি, মানে হয়তো দেখা গেল 1 মাস পরে এখানে গ্রামের এখানে আসলো। এবারে এখানে অর্জুন মন্ডল বলে একজন ছিল, সেই পূজা করতো। আর এখানে পূজার পুরোহিত ছিল, মানে গুরু আগে ছিল শিব ঠাকুর, তারা পূজা করতো। তখন এখানে কিরম ভয় ছিল, বিশাল ধরনের ভয় ছিল। চালখালি একটা এরিয়া ঘুরতে গেলে খোল ফেটে যেত, মানে যারা যে মৃদঙ্গ বাজায়, আচ্ছা, সেটা ফেটে যেত। এখন সেইটাকে মানে ওরা তখন বাংলাদেশে অধিকারীদের ছিল এইখানটা। তারপরে কিছু পরে আবার গুরুচরণ বাবু আসলো, গুরুচরণ বাবু পূজা করতো। তারপরে এই পূজাটা তারপরে গুরুচরণ বাবুর ছেলেরা করতো। হ্যাঁ, নিত্যানন্দ অধিকারী, এই এখন তো নারায়ণ অধিকারী করছে। আচ্ছা, হ্যাঁ, এরা কিন্তু ওখান থেকে হয়ে আসছে, বংশ পরম্পরা। হ্যাঁ, তখন তার আগে ছিল এই পূজাটার হোতা ছিল মানে অর্জুন মন্ডল। আচ্ছা, আর মাখন মৃদা, এটা মৃধাদের বাড়ি তো। মাখন মৃদা কিন্তু আগে টাটিতে প্রসাদ হতো, টাটি মানে যে মাটির টাটি হয় না, ওতে প্রসাদ হতো। কিরাম কাঁচা ছিঁড়ে দিয়ে ওর ওপরে কিছু বাতাসা, কিছু লেবু দিয়ে এরকম প্রত্যেকে এখানে সহযোগিতা করতো। আর এই চালখালি মানুষের প্রত্যেক মানুষের টাকায় এই পূজা হতো। হ্যাঁ, মানে যে যেরকম পারতো সেই সেরকম সামর্থ্য অনুযায়ী। তখন এত কিছু অনুষ্ঠান হতো না, মানে তখন তো লোক সংখ্যা কম ছিল। এবার লোক সংখ্যা পরপর যখন বেশি হতে লাগলো, তারপরে অর্জুন মন্ডল মরে গেলে তারপরে এখানে গ্রামের মাতব্বররা সবাই বলল যে এখানে একটা মন্দির তৈরি করতে হবে। তো নৃপেন মন্ডল এখানে ওই মন্দিরটা তৈরি করার জন্য আরো গ্রামের শচীন মৃধা, এখানে তখন পরের থেকে শচীন মৃধা হতা, মানে পূজার হতা। আচ্ছা, আর নৃপেন মন্ডল, এবার নিশিকান্ত সিনহা, এখানে অজিত সিনহা, এইসব লোক মানুষ, মানে বিশিষ্ট লোক যারা, দেবেন্দ্রনাথ রপ্তান। এবার এখানে ওরা তখন করলো কি, মন্দিরটাকে তৈরি করার একটা চিন্তা ভাবনা করলো। যে সবাই বললো যে এখানে মন্দিরটাকে নির্মাণ করতে হবে, তাহলে কিভাবে কি করা যাবে। তখন বললো কি যে সবাই একটা কাজ করা যাক, কেউ হয়তো 10 বস্তা সিমেন্ট দিল, কেউ হয়তো 500 ইট দিল, এরকম করে একটা ঘর বানানো হলো। ঘর বানিয়ে সেই ঘরটাকে তখন প্রথম বছরে তো ছাদ দেওয়া যায়নি, তখন করা হলো কি, তখন ওই নাড়া দিয়ে ছাওয়া হলো, বিশালি দিয়ে, খড় দিয়ে, সেই পূজা করা হলো। তারপরে আস্তে আস্তে কিছু আরো লোকে মানে কিছু জিনিসপত্র দিলে, হ্যাঁ, ওখানটা একটা ঐতিহাসিক ঘটনা আছে কি, ওইখানটা নৃপেন মন্ডল দাগ দিয়ে পা দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিল। এবার সেই তার অপরাধ, পা দিয়ে দাগ দিয়েছে, সেই তার অপরাধ। এবার ওনার এমন ধরনের একটা মারণ ব্যাধি শুরু হয়ে গেল যে আমার বলা হলো যে আমার এই থানটাকে পা দিয়ে দাগ দিয়ে দেখেছো, তোমার ছাড় নেই। হ্যাঁ, তো ওনার তো একটা বিশাল ধরনের রোগ আরম্ভ হয়ে গেল। উনি কিন্তু এই মন্দিরে কিছু দান করেছে, কিছু আছে, কিন্তু এই অপরাধ একটাই যে পা দিয়ে কেন দাগ দিচ্ছে। এবার হচ্ছে গিয়ে করলো কি, ওই পালকিতে করে ও লোক তো চলাফেরা একদম অলস হয়ে গেছে, চলতে পারছে না, বিভিন্ন অসুখ খুব আসে এই মন্দিরে। তখন ঘরের মধ্যে বাবার থানের মধ্যে ওঠার চেষ্টা করলো। তখন করলো কি, ওই যে ঘর থেকে ঢুকতে পারছে না, বিশাল বড় বড় সাপ ঘরের মধ্যে ঢুকতে পারছে না।
তারপরে কিছুদিন ওখানে কাদা কাটা করে দিয়ে বাবা আমার অপরাধ হয়ে গেছে, আমি জানি না কি করব। এবারে সেইটাকে তখন করলো কি, তবু ওখান থেকে বললো যে তোর হবে না। হ্যাঁ, তো তারপরে কিছুদিন নির্বাণ মণ্ডল সেই যে রোগগ্রস্ত হলো সেখান থেকে আর সার্ভাইভ করতে পারেনি। না না না, ওটা পেরেছিল না, উনি করতে পারেনি। তারপরে ওনার আস্তে আস্তে মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, আর ছাদ পরে আবারও তৈরি করা হলো এই চালখালি মানুষের সহযোগিতায়। তখন তো সরকারি ভাবে কোনো সাহায্য এখানে আসতো না। তখন এই পরপর ছাদ হলো, পূজা চলে, এই করতে করতে আবার হলো কি এখানে পার্শ্ববর্তী এই ঘরগুলো তৈরি হলো। পরপর এই মেলার টাকা, মেলায় যে টাকাটা না হয় সেই টাকা দিয়ে ঘর হলো। এবার পরপর আরো ডেভেলপমেন্ট হয়েছে। এবার এখন যে হাল এসছে, আগে তো বামপন্থী সরকার ছিল, তো বামপন্থী সরকারের আমলে এখানে আমরা চেষ্টা করেছিলাম যে কিছু কিছু কাজটা আমরা সহযোগিতা করি। যাই হোক, তখন যেরকম ধরনের টাকা আসতো তেমন কাজ হতো। এবারে তারপরে এখানে 10 বছর আগে দেখা যাচ্ছে যে মানে টিএমসি সরকার আসলো। আসার পরে এখানে এসে ওনারা কিছু কাজ ওনাদের বলা হলো, ওনারা মেলার সঙ্গে সহযোগিতা, অমিয় মণ্ডল ছিল। হ্যাঁ, যে ওখানে থাকাকালীন অমিয় মণ্ডল কিছু এখানে আমাদের এমএলএ বিধায়ক ছিল দেবেন মণ্ডল, ওনারা পঞ্চায়েত সদস্য যারা ছিল পঞ্চায়েতের যে মানে সাহেবখালী অঞ্চল থেকে কিছু এখানে কাজের ব্যবস্থা করলো। যে পরপর কি কাজ করা হবে, তো দেখা গেল আমরা এখানে যার কাজগুলো করার পরে বামপন ছিল যখন, তখন কিন্তু আমরা ওই কাজগুলো যত করেছিলাম সেই আমলে সুকুমার মণ্ডল ছিল, সুকুমার মণ্ডল এখানে সেক্রেটারি ছিল, আমি নিতাই মৃধা, আমি তখন ক্যাশিয়ার ছিলাম। ওখানে ওই আস্তে আস্তে আমার মেলার থেকে যত টাকা সংগ্রহ হতো সেই টাকাগুলো আমরা এখানে যা খরচ হতো সীমিত খরচ করে, যে এখানে ডিএম পারমিশনের মেলা, তো ডিএম দিয়ে যেসবগুলো কমপ্লিট করে আমরা করেছিলাম, সেখানে ওই মেলায় যা কিছু হতো এই মেলার ওপরতে নিয়ে কিছু সীমিত খরচ করে আরগুলো কাজ করা হয়েছিল। তারপরে এরপরে যখন এই যে পরে যে এই টিএমসিরা আসলো, তখন ওরা এসে কিছু কাজ করলো। আচ্ছা, ওরা কি কাজ করলো, ওরা মন্দিরের চত্বরটাকে, মানে একজন রেলে চাকরি করে আমাদের পরিবারের জামাই, নগেন মৃধার জামাই, উনি কিছু আমাদের সহযোগিতা করলো। উনি প্রথমে কি সহযোগিতা করলো, উনি আছে কিছু আমাদের মাল মেডিয়াস দিল। আমি থেকে ওই কাজগুলো ওখানে পার্শ্ববর্তী সেখানকার ওই চত্বরটাকে আমরা নির্মাণ করে দিলাম। মেইনলি এখানে মানে আমি ক্যাশিয়ার, হ্যাঁ আমি ছিলাম 6 সাল থেকে। আচ্ছা, 6 সাল থেকে ছিলাম। এখন আমি নেই, এখন আমার একটু শারীরিক অবস্থায় অপারেশন হয়েছে বলে নেই। আচ্ছা আচ্ছা, এখন চলছে আমাদের এই সব। আসলে আমাদের কি উদ্দেশ্যটা কি, যে এখানে আমাদের এই যে অনেকেই জানে না এখানে একটা এরকম এত বড় পুজো হয়। আমাদের উদ্দেশ্যটা হলো যে মানুষের কাছে তুলে ধরা, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানকার জায়গাটা সম্পর্কে জানুক, অবহিত হোক আর কি, এটাই আমাদের চাওয়া। সেটাই আর কি, যে সেই জন্য আমি একটু জানতে চাইলাম যে এই উদ্দেশ্যটা কি, সবাই আসছে, এটা এত বড় একটা লোকজনের সমাবেশ, এবং কেন কি এটার বৃত্তান্ত। আপনি দেখুন এইখানটায় এত লোক আসে কেন, একটা অত্যন্ত ধরেন ও সাইডে বাংলাদেশ, এ সাইডে বাংলাদেশ, এ সাইডে বাংলাদেশ, তাহলে এইখানটা কোনা মতো জায়গা, তাহলে এইখানটায় এত লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় কেন? তাহলে তার মাহাত্ম্য আছে, অবশ্যই আছে। তার এই যে মাটি, এই মাটিতে মানুষের উপকার করে একদম। আপনি ওইখানটায় গিয়ে দেখবেন দরজার গায়ে যে গ্রিলটা আমরা লাগিয়েছি, সেই গ্রিলের গায়ে ওই নূতন ঘুমসি কিনে ওরতে মাটি বেঁধে ওর গায়ে বাঁধা আছে। কেউ হয়তো বলে যে আমার একটা সন্তান হচ্ছে না, ঠাকুর আমার প্রতি দয়া করুন। কেউ বলছে আমি এটা মামলা করতে গিয়ে আমি হেরে যাচ্ছি, এর প্রতি দয়া করুন। তাদের সুফল হয়। কোনো কেউ বলছে আমার মানে মনস্কামনা পূর্ণ, এই বড় আমি একটা অসুখে পড়েছি, আমাকে রক্ষা করুন, এই মনস্কামনা এইখান থেকে মুক্তি পায়, যার ফলে মাটির গুণ যেটা। আর যে তেঁতুল গাছটা পড়ে আছে, এই তেঁতুল গাছের এই পাতায় অনেকের রোগ ভালো হয়ে যায়, অনেকে। তারপরে একদিন তেঁতুল গাছটা বয়স কত আমি বলতে পারবো না, মোটামুটি
200 বছর হবে। হ্যাঁ, ও তো পড়েই আছে, দেখেছেন ও পড়ে একদম আগের থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, আমি অমিয় মণ্ডল। আমি সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা এই মেলায় দীর্ঘদিন এই মেলার দায়িত্বে ছিলাম, মেলার সম্পাদক ছিলাম। যখন সাহেবখালী হরিমেলা হ্যাঁ চলছে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে এই মেলা প্রতিষ্ঠিত হয় 1852 সালে এবং সেখান থেকে অদ্যাবধি এই মেলা চলছে। এবং যখন এই মেলা এখানে প্রতিষ্ঠিত হয় তখন জলে কুমির ডাঙায় বাঘ, এখানে পুরো জঙ্গল ছিল এবং এখানে তখন কোনো মানুষ বসবাস করতো না। এখানকার সাহেবখালীর যে জমিদার উনি ওনাদের প্রজাদের নিয়ে এসে এখানে বসতি স্থাপন করার জন্য জঙ্গল টঙ্গল কেটে লোকজন বসানো শুরু করে। সেই রকম একটা মুহূর্তে এখানে জমিদারের সঙ্গে যে প্রজাগণ আসে তার মধ্যে মৃদা ফ্যামিলি, যারা এখানে মন্দিরের আশপাশে বসবাস করতেন এবং তারা দেবতার যে মাহাত্ম্য, যে সিমটম সেই সময় বিভিন্ন আকারে এখানে দেখা দিতে থাকে। এইবারে তারপরে এখানে ওদেরকে অনেক সময় আমরা যাকে আমাদের দেবতা বলে মানি, শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম আবির্ভাব হতে থাকে। এবং এখানে একটা খাল ছিল, যেহেতু তখন জঙ্গল ছিল, নোনা জল নদীতে প্রবেশ করতো, নদী বাঁধ তখন ভালো ছিল না, তখন সবে এখানে বসতি শুরু হয়। সেরকম একটা সময় আমাদের এই মৃদা মশাইরা এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দির প্রতিষ্ঠার পর এখানে দেখা যাচ্ছে এই মন্দিরে অনেক অনিয়ম বেনিয়ম যখন শুরু হয় তখন দেখা যাচ্ছে এই মৃদা ফ্যামিলির থেকে একসঙ্গে প্রায় 8 থেকে 9 জন লোক মারা যাওয়ার পরে এখান থেকে মৃদা ফ্যামিলির অনেকে চলে যায়, ভয়তে পালিয়ে যায় এবং বিভিন্ন রকম সেই সময় রোগ দেখা দেয়, বিশেষ করে কলেরা দেখা যায় প্রবলভাবে। এবং আমাদের এই ঠাকুরের এখানে অনেকে, যেটাকে আমরা মানব বলি, ঠাকুরকে আমরা ভক্তি করি, এই ঠাকুরের মাটি দিয়ে, তখন তো ডাক্তার ছিল না, বিজ্ঞান এত উন্নত ছিল না, সেই মাটি খেয়ে আমাদের অনেক মানুষ ভালো হয়। তখন সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই ঠাকুর জাগ্রত হয় এবং আমাদের এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এই কথা বিভিন্ন জায়গায় যখন চলে যায়, যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে এখানে পুজো দিতে আসে মাঘী পূর্ণিমা। এটা দেখা যাচ্ছে যে কোনো দিন হয় না, প্রত্যেক বছরের মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয় এবং এটা ধরা বাঁধা সেই সময় পূর্বপুরুষ থেকে। এবং আস্তে আস্তে জাগ্রত হবার পরে দীর্ঘ প্রায় 170 বছর ধরে এই মেলা চলছে। মেলা আমি যখন দায়িত্বে আসি তখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম পত্র পত্রিকা আমরা ঘাটাঘাটি করি। মেলার ঐতিহাসিক কিছু দিক আছে যেগুলো আমি একটা বইতে পেয়েছি, শক্তিপদ রাজগুরুর অধিকার বলে একটা বই আছে, সুন্দরবন ওপরে লেখা। তা থেকে আমি শক্তিপদ রাজগুরুর লেখা আমি পেয়েছি এই মেলা সম্পর্কে এবং আমরা বিভিন্নভাবে সেখান থেকে আমরা আমাদের যারা পূর্বপুরুষ বংশ পরম্পরায় যারা বিভিন্ন সময় মেলার দায়িত্ব এসেছেন, যাতে আমরা মেলাকে উন্নতি করতে পারি, আমরা বিভিন্নভাবে সচেষ্ট হয়েছি এবং আমরা করছি। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, যেমন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছেন, অভিনেতা ভিক্টর ব্যানার্জি এসেছেন, আরও অনেকে এসেছেন এবং আমাদের মেলার শুভকামনা তারা করে গেছেন এবং বিভিন্নভাবে তারাও আমাদের যাতে মেলার উন্নতি হয় সাহায্য করে গেছে। এবং আমাদের বর্তমান প্রশাসকের পক্ষ থেকে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারাও এসছে, আমরা সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের থেকেও সাহায্য করার চেষ্টা করছি যাতে মেলার উন্নতি হয়। আমাদের এমএলএ মাননীয় দেবেশ মণ্ডল মশাই, আমরা
আমি যখন এখানে দায়িত্বে ছিলাম তখন থেকে তাকে মেলার উন্নতি যাতে হয় তাকে এই মেলার সভাপতি করেছি এবং তিনি বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। যেহেতু ওনার বাড়ি চাঁড়ালখালি না, ওনার বাড়ি সিগারখালি, তবুও চাঁড়ালখালির মেলার যাতে উন্নতি হয় উনি সর্বদাভাবে সহযোগিতা করেন। কিন্তু পুকুরে জাল ফেলে মাছ ধরে ঘি ভাত দিয়ে একদম মাছ ভাজা খাওয়ার সেই আনন্দ, সেই লেভেলের মজা। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর সাথে থেকো, পাশে থেকো। নেক্সট আসছি ভিডিও নিয়ে খুব শিগগিরই। ভালো থেকো কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।